জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 2011, 2016, 2021 তিনটে বিধানসভা ভোট এবং 14তে লোকসভা ভোট হয়েছে। তারপরে 2019-এ হয়েছে এবং 2024-এ হয়েছে। মানে তিনটে বিধানসভা আর তিনটে লোকসভা ভোটে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা তারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে, অর্থাৎ তৃণমূলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তার ফলে তৃণমূল ক্ষমতায় এসছে। তৃণমূল ঝাঁকে ঝাঁকে লোকসভায় তারা লোক পাঠিয়েছে, অর্থাৎ সাংসদ পাঠিয়েছে। কিন্তু আজকে আপনাদের কাছে এই তিনটে চিঠি দেখাবো এবং এর ফলে সংখ্যালঘু ভাই বোনেরা, সংখ্যালঘু যারা মুসলিম, তারা বুঝে যাবেন যে এই মমতা ব্যানার্জি তাদের কত বড় ক্ষতি করে দিয়েছেন, কত বড় ক্ষতি করে দিয়েছেন। আপনারা জানেন যে গত 8ই এপ্রিল উম্মিদ আইন হয়ে গেল, ওয়াকফ সংশোধনী আইন হয়ে গেল, সংসদে পাশ হয়ে গেল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি বলতে শুরু করলেন যে এই ওয়াকফ আইন গোটা ভারতবর্ষে যদি লাগু হয়ও পশ্চিমবঙ্গে লাগু হবে না, আমি হতে দেব না, আমি বেঁচে থাকতে থাকতে ওয়াকফ আইন এ রাজ্যে লাগু হবে না। তারপরে আপনারা দেখেছেন ভাঙড়ে কি হয়েছে, মালদায় মোথাবাড়িতে কি হয়েছে, মুর্শিদাবাদের ধুলিয়ানে, শামশেরগঞ্জে কি হয়েছে, কিভাবে বৈষ্ণবনগর থেকে ঝাঁকে ঝাঁকে তাদেরকে চলে যেতে হয়েছে। যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা, মায়েরা বোনেরা রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়ে গেছেন। অর্থাৎ গোটা রাজ্যে একটা অ্যানার্কি তৈরি করার পিছনে এই মমতা ব্যানার্জির হুমকি, মমতা ব্যানার্জির মিথ্যাচার কাজ করেছিল। এবং তারপরে হঠাৎ করে খুব অল্প দিন বাকি থাকতে এই উম্মিদ পোর্টালে যখন এই ওয়াকফ সম্পত্তিগুলোকে রেজিস্ট্রি করতে হবে, তিনি যখন বুঝলেন এটা রেজিস্ট্রি করতেই হবে, তখন তিনি প্রত্যেক জেলা শাসককে একটা চিঠি দিলেন যে এগুলো রেজিস্ট্রি করতে শুরু করো। কিন্তু এই নির্দেশিকার পরে 5 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত টাইম ছিল। এ রাজ্যে 80,000 থেকে 82,000 পর্যন্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে। ওয়াকফ সম্পত্তির মধ্যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ক্লাব রয়েছে, জমি রয়েছে, এতিমখানা রয়েছে, হাসপাতাল রয়েছে। প্রচুর সম্পত্তি বেদখল হয়ে আছে, প্রচুর সম্পত্তি দখল করেছেন। এ রাজ্যে তৃণমূলের যারা নেতা মন্ত্রী, যারা পকেট ভরেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু মমতা ব্যানার্জি সব জানা সত্ত্বেও চুপ করেছিলেন। এবার এক এক করে এই তিনটে চিঠি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সৌজন্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আজকে তিনটে চিঠি প্রকাশ করেছেন। এটা হচ্ছে প্রথম চিঠি। এই চিঠি পাঠানো হয়েছে, এগুলো আমি একটুখানি আপনাদের দেখিয়ে দেবো। স্ক্রিনে আপনারা চিঠিটা দেখতে পাবেন। আমার হাতে চিঠির কপি রয়েছে, অরিজিনাল চিঠির কপি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেগুলো জানানো হয়েছে, 27শে অক্টোবরে জানানো হলো যে এই যে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্ট্রাল পোর্টাল, অর্থাৎ উম্মিদ পোর্টাল, এখানে নাম রেজিস্ট্রি করার জন্য, ওয়াকফ সম্পত্তিগুলোকে নিবন্ধীকরণ করার জন্য আপনাকে 6 বার চিঠি দেওয়া হয়েছে। 6 বার, একদম ডেটগুলো ধরে ধরে বলেছে। এই দেখুন, আমি ডেটগুলো বলছি আপনাদেরকে। ডেটগুলো হচ্ছে 26/6/2025, 16/7, 12/8, মানে সব 2025-এর, 9/9, 1/10, 16/10 বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে। এবং বারবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকেছেন, কোনো রকমের কোনো আপত্তি ওজোর কিছুই করেননি। রাজ্য সরকার সব জানতো একদম শুরু থেকেই যে এগুলো করতেই হবে। মাঝখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টও গোটা আইনটা স্থগিত রাখার পক্ষে সেখানে মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে না না, ওইসব হবে না। তারপর থেকে যা হয়েছে, সেখান থেকে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, এই যে চিঠিটা আমি দেখে দেখে আপনাদেরকে বলছি, এখানে বলা হয়েছে যে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টে, মানে রাজ্যের যিনি মাইনরিটি মন্ত্রী, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, মাদ্রাসা বিষয়ক মন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি, এবং তিনি সব জানেন। সমস্ত রাজ্যকে, সমস্ত ইউনিয়ন টেরিটরিকে তাদেরকে বলা হচ্ছে যে উম্মিদ পোর্টালে 5 তারিখের মধ্যে যে নাম তোলার কথা, সেটা কদ্দূর হলো। এ রাজ্য বেশ কিছু পিছিয়ে ছিল, এই জন্য এ রাজ্যটাকে আমরা বেশি জোর দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে যেভাবে উস্কানি দিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানি দিয়েছিলেন, এই কারণেই আমরা থাম্বনেল করেছি যে মুসলিমদের বিরাট বড় ক্ষতি করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রচুর নাম ওঠেনি, মানে 80,000-এর মধ্যে
ওই 1010 মতো সম্পত্তি মাত্র উঠেছে, আর বাকি ওঠেনি। এবং সেটা কিন্তু বিরাট বিরাট বড় বিপদে পড়তে চলেছেন এই মুসলিমরা, মূলত গরিব মুসলিমরাই এই মমতা ব্যানার্জির জন্য ভুগতে চলেছেন। এখানে 8063টা ওয়াক অফ এস্টেট রয়েছে, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি। 8063টা ওয়াক অফ এস্টেটগুলোর অধীনে প্রায় 82,600 কাছাকাছি ওয়াক অফ সম্পত্তি। ভাবতে পারছেন, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কবরস্থান, দানবাড়ি, দোকান, ক্লাব, বেশ কিছু বাণিজ্যিক জায়গা। এই যে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব, মানে কলকাতা রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব, টালিগঞ্জ ক্লাব, এগুলো কিন্তু সবই ওয়াক অফ প্রপার্টি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। এবং উম্মিদ পোর্টাল কবে লঞ্চ করলো? উম্মিদ পোর্টাল লঞ্চ করলো 6 জুনে লঞ্চ করার পরে কেন্দ্রীয় সরকারের সমস্ত চিঠি দিয়ে আপনাদেরকে এগুলো বলছি, এগুলো কোনো মুখের কথা না। এটা 5 তারিখ 5/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখের মধ্যে যে ডেট চলে গেছে, যে সমস্ত সম্পত্তিকে আপলোড করতেই হবে। আর 26শে জুন, 16ই জুলাই, 12ই আগস্ট, 9ই সেপ্টেম্বর, 1লা অক্টোবর, 16ই অক্টোবর, এই 6টা চিঠি কিন্তু গিয়েছে। এটা জানাচ্ছে 27শে অক্টোবরের চিঠি দেখে আপনাদেরকে এই কথাগুলো জানালাম। এরপরে আসছি 18ই নভেম্বর আরেকটা চিঠি দিলেন কিরেন রিজিজু চিফ মিনিস্টারদের, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন একদম একদম দেখুন, অরিজিনাল চিঠি দেখাচ্ছি আপনাদেরকে। চিফ মিনিস্টারদেরকে চিঠি দেওয়া হলো, সেখানে একদম যাবতীয় ডিটেলে, মানে এই চিঠির পাতা, অনেকগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাই কিন্তু আমার কাছে রয়েছে, এবং প্রত্যেকটা পাতা পড়ে শোনাতে গেলে বিরাট বড় স্টোরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। এটার সার মর্ম আপনাদেরকে বলে দিচ্ছি, যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যে বৈঠকগুলো হয়েছিল, সেই বৈঠকে সমস্ত রাজ্যের প্রতিনিধিরা ছিলেন, পশ্চিমবঙ্গের প্রতিনিধিরাও ছিলেন। দেখুন চিঠির ছত্রে ছত্রে ডেট দিয়ে লেখা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ছিলেন, সেখানে কোনো আপত্তি করেননি, তারা সেখানে একদম কিরেন রিজিজুর সই করা, দেখুন এই যে কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সই করে এই চিঠিটা পাঠিয়েছেন। এই চিঠির কপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে, এবং তিনি কিভাবে সীমাহীন মিথ্যাচার করেছেন সেটা তো আপনারা সাক্ষী রয়েছেন। বিভিন্ন জেলায় জেলায় যেভাবে সম্পত্তির ক্ষতি হয়েছে, সরকারি সম্পত্তির ক্ষতি শুধু নয়, গরিব মানুষের দোকান লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, একদম চিহ্নিত করে করে, একদম সিলেক্টেড ওয়েতে চিহ্নিত করে করে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। তার জন্য দায়ী, এটা হচ্ছে থার্ড চিঠি, তার জন্য দায়ী হচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সংখ্যালঘু ভাই বোনেরা কি করে ক্ষতিগ্রস্ত হলেন, সেটাই আমাদের আজকের মূল আলোচনা। সেখানে আমরা যেটা বলছি, দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আরো যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন, কিউআর কোড আমরা দিয়ে দিচ্ছি, কিউআর কোডের মাধ্যমে সরাসরি আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এবারে আসছি যে 4ঠা ডিসেম্বর আরেকটা চিঠি পাঠানো হয়েছে। দেখুন এই যে রাম সিং, ইনি হচ্ছেন একদম মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি। তিনি আবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলছেন যে এই যে ডেটগুলো দেওয়া হয়েছিল, চিঠির প্রত্যেকটা ছত্রে ছত্রে উম্মিদ সেন্ট্রাল পোর্টালে ঠিকমতো ভাবে আপলোড করা হয়নি। এবং এই চিঠির পরেই রাজ্য সরকার, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবারে জেলা শাসকদেরকে তিনি চিঠি দিয়ে বললেন যে আপনারা উম্মিদ পোর্টালে তুলতে শুরু করুন। এই তো হয়ে গেল, কিন্তু সময় তো চলে গেছে, সময় চলে গেছে। এই যে সময় চলে যাওয়ার পরে দখল হওয়া যে সম্পত্তিগুলো, কি লাভ বলুন তো? আচ্ছা একটা কথা শুনুন, এই যে ওয়াকফ সম্পত্তিগুলো, এগুলো রেজিস্ট্রি করলে কি লাভ হবে? এটাই লাভ হবে যে যখনই এই পোর্টালে উঠে যাবে, উম্মিদ পোর্টালে, সেখানে উঠে গেলে আর কেউ দখল করতে পারবে না। মানে যেটা হয়, যেটা হয়েছে, যেটা হচ্ছে এবং যেটা হবে, সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি গুলোকে দখল করে, মানে কাউকে অল্প পয়সা দিয়ে বা কাউকে ধমকে চমকে ভয় দেখিয়ে, শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতারা, তাদের মন্ত্রীরা, তারা সব ধমকে চমকে তুলে দিয়ে সেখানে বহুতল উঠবে, মানে কোটি কোটি টাকা তারা পকেটে ভরবেন। এই ব্যবসাটাকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ক্ষতি করলেন সংখ্যালঘুদের। একদিন দেখা যাবে যে কবরস্থান দখল হয়ে যাবে, দখল হয়ে যাচ্ছেও, মসজিদের কোনো কোনো অংশ দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসার কোনো কোনো অংশ দখল হয়ে যাচ্ছে, ক্লাব, দোকান, যেগুলো বাণিজ্যিক জায়গা, সেগুলো সব দখল হয়ে যাচ্ছে, এবং জমি, যেগুলো অরক্ষিত জমি, সেখানে বহুতল ইতিমধ্যে বেশ কিছু গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও গড়ে উঠবে। এই যে আপনারা তো দেখছেন আজকে সারাদিন ধরে যে খবরে আপনাদের চোখ রয়েছে, সন্দেশখালীর যে নেতা এখন জেলে রয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান আগে করতেন আরএসপি,
তারপরে তিনি করলেন সিপিএম। তারপরে যখন তৃণমূল ক্ষমতা এলো, তৃণমূলকে ধরে তাকে যেহেতু করে কমে খেতে হবে, আর তৃণমূলও দেখলো যে হ্যাঁ শাঁসালো পার্টি এবং অত্যন্ত বড় সমাজবিরোধী কুখ্যাত এই শাহজাহানকে আশ্রয় দিল, এরা ফুলে ফেপে উঠছে। মানে এই রাজ্য সরকারের নীতির কারণে মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য এই শেখ শাহজাহানের মতো লোকেরা, যারা সংখ্যালঘু, শুধু নামে সংখ্যালঘু, সংখ্যালঘুদের কোনো উপকারে লাগে না, না লাগে সংখ্যাগুরুদের উপকারে। তারা হিন্দুদেরও অত্যাচার করে, মুসলিমদেরও অত্যাচার করে। সন্দেশখালিতে হয়েছেটা কি? সন্দেশখালিতে আদিবাসীদের জমি দখল করা হয়েছে, আর সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করা হয়েছে। তাদের জমি দখল করে কোন রকম নামমাত্র দামে সেই জমির ওপরে, আপনারা তো সরবেরিয়া শাহজাহান মার্কেটের ছবি দেখেছেন, আমি নিজে গিয়েছিলাম গত বছর, দিনের পর দিন গেছি। এই যে মালঞ্চ আসার পথে এই শাহজাহানের কাণ্ডটা কবে থেকে সামনে এলো? 2024-এর 5 জানুয়ারি, 5ই জানুয়ারি রেশন কেলেঙ্কারি, জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিক, মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য খুব কাছের লোক, বহুদিন জেল খেটে এসছে, বহু বছর জেল খেটে এসছে। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সাগরেদ হচ্ছে এই শেখ শাহজাহান। তো 5 জানুয়ারি 2024-এ এই রেশন কেলেঙ্কারির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে ইডির একটা টিম যাচ্ছিল। সেখানে কি হলো? রক্তারক্তি, মারধর, এবং তারপরে 55 দিন ধরে এই শেখ শাহজাহান অ্যাবসকন্ডেড ছিল, তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 55 দিন পরে 29শে ফেব্রুয়ারি তাকে অ্যারেস্ট করা হয়, এবং তাকে যখন রাজ্য পুলিশ অ্যারেস্ট করে, ওরে বাবা, আপনারা দেখেছেন ছবিতে, একটু দেখে নিন, একদম মাথা উঁচু করে বীরের মতো হাঁটছে, যেন বিরাট বড় বীর বিপ্লবী, বিরাট বড় সমাজসেবক, দেশ উদ্ধার করে দিয়েছে। তারপরে যখন সিবিআই তাকে হেফাজতে নিল, সিবিআইকে আমি ধোয়া তুলসী পাতা বলবো না, সিবিআই কেন ধোয়া তুলসী পাতা বলবো না আমি বলছি। তো সিবিআই হেফাজতে আসার পরে কিছুটা মিইয়ে গেল শেখ শাহজাহান। এখন জেলে থাকলেও একে কিন্তু ভিন রাজ্যে এই তদন্তটা নিয়ে যাওয়া উচিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই দাবি তুলেছেন। শাহজাহানের মতো লোকেরা শুধু নয়, 80খানা মামলা সিবিআই চাইছে যে এ রাজ্যে যদি হয়, তাহলে এই ভোলানাথ ঘোষের মতো সাক্ষীরা, তাদেরকে মার খেতে হবে, তাদের ছেলে মারা যাবে। সত্যজিৎ ঘোষ, ভোলানাথ ঘোষের ছেলে, তিনি অকালে প্রাণ হারিয়েছেন। এবং শুধু তাই নয়, একজন সংখ্যালঘু ভাই শাহনুর মোল্লা, সেও কিন্তু মৃত। তো ফলে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, তাদের যে আশীর্বাদ পুষ্ট নেতা নেত্রীরা, এই কারণেই গরিব মুসলিমরা ওয়াকফ সম্পত্তি থেকে তারা কি বলবো, তারা দূরে থাকবে, হাতছাড়া হবে। এবং শেখ শাহজাহানের মতো লোকেরা জেলে থেকেও তারা জেলের ভিতর থেকে ফোন করবে, ধমকাবে, চমকাবে, আর তাদের সাহায্য করবে তৃণমূলের যে নেতা, দুটো নাম তো উঠে এসছে, সবিতা রায় আর মোসালেম শেখ। এদেরকে কি এখনো ধরা হয়েছে? সকালবেলা ঘটেছে, যেখানে শাহনুর মোল্লা মারা গেলেন, সত্যজিৎ ঘোষ মারা গেলেন, এবং ভোলানাথ ঘোষ এই মুহূর্তে বাড়িতে এসে পৌঁছেছেন। তিনি অভিযোগ করছেন, তার ছেলে বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করছেন যে এটা পুরোপুরি খুন করা হয়েছে, এটা কোনো দুর্ঘটনা হয়নি। যে লরিটা ধাক্কা দিল বাসন্তী এক্সপ্রেস হাইওয়ের ওপরে, সেই লরির চালককে পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না, কোথায় গেল সেই লরির চালক, সেও অভিযুক্ত, শেখ শাহজাহানও অভিযুক্ত। এবং এই শেখ শাহজাহান যে ইডির ওপরে আক্রমণ করেছিল, সিবিআই যে মামলা করেছিল, তার অন্যতম সাক্ষী হচ্ছেন এই ভোলানাথ ঘোষ। এই কারণে তাকে সরিয়ে দিতে হবে, এই কারণে এই হামলা। দেখুন, ঘটনা তাই বলছে, যত ঘুরিয়ে ফিরিয়ে যাই বোঝানোর চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস 2026-এর ভোটের আগে, এটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা দুষ্কৃতী তাদেরকে আশ্রয় দেবে, যারা দুষ্কৃতী তাদের দুষ্কর্মটাকে আড়াল করার চেষ্টা করা হবে। এবং কেন্দ্রীয় সরকার যদি কোনো ভালো কাজ করতে চায়, ভালো বিল আনতে চায় এবং আনে, ওয়াকফ সংশোধনী আইন, সেটাকে লাগু হতে দেব না বলে এমন মুহূর্তে বলবে যে হ্যাঁ এটাকে লাগু করো, তত সময় দেরি হয়ে যাবে। এবং 80 থেকে 82 হাজার ওয়াকফ সম্পত্তির মধ্যে অতি সামান্য সম্পত্তি এই উম্মিদ পোর্টালে নথিভুক্ত হয়েছে। এবার বাকিগুলোর কি হবে জানি না, হয়তো দখল করার চেষ্টা হবে, হয়তো বেচে খেয়ে নেওয়ার চেষ্টা হবে, এরপরে ট্রাইব্যুনালে যেতে হবে। মানে বিরাট বড় সমস্যার মধ্যে এই মমতা ব্যানার্জি একা দায়িত্ব নিয়ে, পিসি এবং ভাইপোর সরকার, তারা মুসলিম সংখ্যালঘু ভাই বোনেদের বিপদের মুখে ঠেলে দিলেন। বন্ধুরা, আমাদের কন্টেন্ট কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
প্রথমবার যারা নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধেই আমরা কিউআর কোড রাখা শুরু করেছি। যদি মনে হয় আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে কিউআর কোডে স্ক্যান করে সরাসরি আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।